সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে ওই তারা তাদের ওই ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ভিডিও করতে চাইছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটেজ নিতে চেয়েছে। এই জন্য কিছু রাজনীতিবিদ, কিছু ব্যবসায়ী, কিছু ধান্দাবাজ, কিছু দালাল প্রকৃতির মানুষ এরা ওই জায়গাটা এত গ্যাদারিং করছিল। যেমন ব্যবসায়ীরা দেখেন, পানি ব্যবসায়ী, পানির একটা বোতলের দাম 30 টাকা, সেই বোতলের দাম এক ব্যক্তির কাছে চাচ্ছিল 700 টাকা। 600-700 টাকা করে পানির বোতল বিক্রি করছে, যে বোতলটার দাম 20 থেকে 30 টাকা। চিন্তা করতে পারেন আমরা কতটা অমানুষ। এই জিয়া পরিবার দ্বারা কতটুকু কি উনি পেয়েছেন, বা জিয়া পরিবারকে ওনাকে কতটা ওনাকে বেনিফিশিয়ারি করতে আই ডোন্ট নো, বাট উনি জিয়া পরিবারের মুখ উজ্জ্বল করে দিয়েছেন। আমি বলবো এটা জিয়া পরিবারের জন্য অনেক গর্বের, যে মেহেরিন চৌধুরী যে ভূমিকাটা রাখছেন, সত্যি কথা এটা অনেক গর্বের একটা বিষয়। এই দেখেন এখানে একটা ভিডিও, এই যে ভিডিওটা দেখাচ্ছে, এই যে মেয়েগুলো ভিডিও দিচ্ছে, ওই যে একটা ছেলে নীল টি শার্ট, বুঝতে পারছেন? এই ছেলেটা, হ্যাঁ দেখেন এই যে একটা কথা, এই ছেলেটা হচ্ছে গাজীপুরের নজরুল ইসলাম, সরি নারায়ণগঞ্জের নজরুল ইসলাম বাবুর একজন ক্যাডার। এখন বলেন ছাত্রলীগের নেতা ওইখানে যে কেন এইদেরকে মানে সবাইকে উত্তেজিত করে দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু নিজেরাই সুযোগটা দিয়ে দিচ্ছি। তো এবং তারপরে সে গতকালকে আরেকটা ঘটনা সচিবালয়ে যখন সবার আইডি চেক করা হচ্ছিল, তখন অনেকে ওখান থেকে দৌড়ে চলে যাচ্ছিল, কারণ তাদের কাছে আইডি নেই ছাত্র হিসেবে। তার মানে এখানে এই মুহূর্তে আমরা আমাদের প্রকৃত ঘটনা বের করতে যেয়ে, বা আমরা এই ব্লেম বা পারস্পরিক দোষারোপ করতে যেয়ে বা প্রতিবাদ করতে অনেক বড় একটা সুযোগ পেয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। মানে তার মানে আইএসপিআর এখনো পর্যন্ত রেজিস্টার্ড যেগুলো পেয়েছে সেগুলো সংখ্যাটা বলছে, এরকম না যে এইটাই ফাইনাল সংখ্যা, তাদের কাছে সংখ্যা না, এটা না, অনেক রেজিস্টার আছে, ওখানে সিসিটিভি ফুটেজ আছে, আপনি ফুটেজ চেক করতে হবে। তারপরে অনেকগুলো ক্লাসরুম আছে, কোন কোন ক্লাসে কতজন ছিল, তারপরে টিচাররা জানেন, টিচারদের সাথে কথা বলে জানা যাবে। অভিভাবক মানে এখানে যে কথা বলে লাশ গুম, এটা সুযোগ নাই, এটা কোনোভাবেই পসিবল না। এটা লাশ গুম কিভাবে করবে? কারণ এখানে সবকিছু রেকর্ডেড। প্রতিটা স্কুলে কিন্তু এখন সিসি ক্যামেরা থাকে, প্রতিটা স্কুলে আপনার হাজিরা খাতা আছে। আমি যদি ওইখানে কেউ যদি এখানে কোনো কিছু গোপন করার চেষ্টা করে, ওই পরিবার তো হাত তুলবে, আমার বাচ্চা কোথায়। ধরেন 100টা পরিবার এসে দাঁড়ায় গেল, কি উত্তর দিল? স্কুলের সাথে গভর্নমেন্টটা যখন মিলে যাবে তখন, মানে গভর্নমেন্টটা এক্স্যাক্টলি। তবে এখানে গভর্নমেন্টের কিছু জায়গায় কিছু বিষয়গুলো খুব চোখে লাগার মতো। গতকালকে যেটা দেখলাম এটা খুবই দুঃখজনক, যে দেখেন ওইখানে যখন মানে আমি সত্যি কথা ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমি জানি না ওই যে অভিভাবকদের কতটা কষ্ট লাগছিল। ওখানে আর্মি সেনাবাহিনী উদ্ধার অভিযান করছে, তখন কিছু ওই সাংবাদিকরা, প্রফেশনাল সাংবাদিকরা যথেষ্ট দায়িত্বশীল। আমি প্রফেশনাল সাংবাদিক কাউকে আমি খারাপ কোনোভাবে দেখি নাই, কিন্তু কিছু উটকো সাংবাদিক আছে, সাংবাদিক নামক কিছু, ওই যে মোবাইল ক্যামেরা নিয়ে ওই যে ভিউ বাড়ানোর জন্য, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে ওই তারা তাদের ওই ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ভিডিও করতে চাইছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটেজ নিতে চেয়েছে। এই জন্য কিছু রাজনীতিবিদ, কিছু ব্যবসায়ী, কিছু ধান্দাবাজ, কিছু দালাল প্রকৃতির মানুষ এরা ওই জায়গাটা এত গ্যাদারিং করছিল, যে কারণে উদ্ধার অভিযান মারাত্মক রকম ব্যাহত হচ্ছিল। আমাদের দেশের সত্যি কথা কি হাসিনা আপা, আপনি দেখবেন এই যে টিকটক চাইনিজরা তৈরি করছে। আমি একটা চাইনিজ অফিসার সাথে কথা বলতেছিলাম কিছুদিন আগে, ওই চাইনিজ কর্মকর্তা বলছিল আমাকে যে আমাদের দেশে কিন্তু টিকটক এইভাবে দেখা হয় না, তোমাদের দেশে যেভাবে দেখে। ইউরোপিয়ান কিছু ব্যক্তি বলছিলেন যে আমাদের ইউরোপে কিন্তু ফেসবুক নিয়ে এতটা পড়ে থাকে না যেটা তোমাদের দেশে পড়ে থাকে। আমাদের দেশের মানুষ এই সস্তা জনপ্রিয়তার জন্য, ভিউ বাড়ানোর জন্য, একটা মানুষ যখন মরে যাচ্ছে তখনও আপনার তার চিকিৎসা বাদ দিয়ে তার স্টেটমেন্ট নিতে চায়। আমাদের দেশে আপনি চিন্তা করেন যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, সেখানে প্রতিটা মানুষের হাতে ক্যামেরা অন, কতটা দুঃখজনক। একটা তারপরে আপনাকে আমি ভিডিওটা আপনি দেখতে চান আমি শেয়ার করব। একটা যুবতী মেয়ের বডি পড়ে আছে, সেখানে আমাদের একজন সেনা সদস্য সবাইকে সরাচ্ছিল, কেউ সরছে না। পরবর্তী পাশের থেকে আরেকটা সেনা সদস্য এসে তার ইউনিফর্মটা খুলে ওইটা ঢেকে দিয়েছে। ফার্স্টে একজন সেনা সদস্য চেষ্টা করছিল মানুষজন সরাইতে, সরছে না, মানে ওই বডির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে।
এবং একটা ছোট বাচ্চা, সেই বাচ্চাটা মারা গিয়েছে, আল্লাহ মানে সত্যি কথা তার মা বাবাকে এই কষ্ট সহ্য করার তৌফিক দিন। সেই বাচ্চাটা আগুনে পুড়ে দৌড়াচ্ছে, ছোটাছুটি করছে, কোন একজন বান্দাকে দেখলো না, বাচ্চাটাকে ধরলো। মানে সত্যি। সবাই ক্যামেরা ফুটেজ নিয়ে, ভিডিও নিয়ে ভাইরাল হওয়ার জন্য ব্যতিব্যস্ত। এবং এখানে আমি দেখলাম ডাক্তার এবং সেনাবাহিনী ছাড়া বাকি যারা দায়িত্ব পালন করার কথা প্রতিটা জায়গা বিতর্কিত। যেমন ব্যবসায়ীরা দেখেন, পানি ব্যবসায়ী, পানির একটা বোতলের দাম 30 টাকা, সেই বোতলের দাম এক ব্যক্তির কাছে চাচ্ছিল 700 টাকা। হুম হুম 600-700 টাকা করে পানির বোতল বিক্রি করছে, যেই বোতলটার দাম 20 থেকে 30 টাকা। চিন্তা করতে পারেন আমরা কতটা অমানুষ। মানে এতগুলা বাচ্চার উপর দিয়ে এত কিছু গেছে, কিন্তু সেটাকে আমরা ওভারলুক করে আমরা আমাদের যার যার ধান্দা আর কি, হ্যাঁ, কিন্তু যার যার ধান্দা মানে হয়ে গেছে। ব্যবসায়ীদের ধান্দা, কিন্তু এর মধ্যে থেকেই প্রচুর ক্ষতি হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় দেখেন, এই হসপিটালে বা ওই স্পটে কার যাওয়ার কথা ছিল? আমাদের যাওয়ার কথা ছিল এখানে মূলত শিক্ষামন্ত্রী, উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, ওনাদের উপস্থিতিটা রিলেভেন্ট ছিল, তাই না? স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়। সেখানে গিয়েছে কারা? আপনি খেয়াল করে দেখেন, সেখানে স্বাস্থ্য উপদেষ্টা কোনো উপস্থিতি ছিল? তার কোনো ভূমিকা আছে এখানে? প্রথম দিন হসপিটালে কি আমরা তিনি দেখেছি গিয়েছিল? যে হ্যাঁ, রাজনীতিবিদরা কি হ্যাঁ, যেন সেখানে গিয়েছে রাজনীতিবিদরা। রাজনীতিবিদদের এখানে, রাজনীতিবিদদের বরং ভূমিকা ছিল দূরে বসে এনশিওর করা সুন্দর পরিবেশ যাতে থাকে, এটি নিয়ে তাদের স্টেটমেন্ট দেওয়া। সেখানে আপনার জামাত বিএনপি নেতারা যে কি করবে বলেন, তাদের কাজটা কি? এখানে মেডিকেলি এক্সপার্ট পারসন, তার ভূমিকা থাকবে, তারা দূর থেকে বলবে, তাদের কর্মীদেরকে বলে দিবে তোমরা যানজট কমাও, কোনো প্রকার মোবাইল ভিডিও ব্যবহার করতে দিও না, তোমরা গাড়ি চলাচলে সহযোগিতা করো, তোমরা ভলান্টারিলি কাজ করো। কিন্তু সেখানে আপনি একটা রোগ, এমন একটা মানে যানজট তৈরি হয়ে গেছে, গাড়িগুলো যখন বের হইতে পারে না, তখন সেখানে আপনি ভিড় করতেছেন। এবং আমি সত্যি কথা, আমি গতকালকে যেতে একটা জায়গায়, আমি যখন ভাবলাম যাবো, তখন চিন্তা করলাম যে আমি যে যাবো, এটা তো একটা ডিস্টার্বেন্স হবে। আমি যাইনি, পরে আমি ফোনে কয়েকজনের কাছে খোঁজ নিচ্ছিলাম, কয়েকজনকে ফোন করে বলছিলাম যে ভাই তুমি যেহেতু স্পটে আছো, একটু ভিডিও কল দাও আমাকে দেখি। তো আমাদের আসলে বিবেক জিনিসটা দিন দিন উঠে যাচ্ছে, এবং আমাদের দেশে কালচারাল রিফরমেশনটা, যে আমরা সংস্কার বলি না, আমাদের মন মানসিকতার সংস্কারটা আগে দরকার। আপনার স্বাস্থ্য উপদেষ্টার নাম কি? আমার তো মনে, আপনার মনে মনে থাকার কথা, বাংলাদেশের কোনো মানুষ তার নাম জানে না। এবং আপনি আমাকে বলেন, আপনি এত এত অ্যাক্টিভ একজন মানুষ মানে সোশ্যাল মিডিয়াতে, আপনি আমাকে বলেন জাস্ট ফ্র্যাকশন অফ, মানে আপনি জাস্ট 10 সেকেন্ডে চিন্তা করেন স্বাস্থ্য উপদেষ্টা গত 1 বছর বাংলাদেশে কি করছে, আপনি একটু কল্পনা করেন। একবার গিয়ে ধাওয়া খেয়েছে, এই ছাড়া আমরা কোথাও দেখি নাই, কোথাও কোনো ভূমিকা নেই। মানে এখানে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে আপনার হেলথ সেক্টরে সবচেয়ে বেশি মানে অ্যাক্টিভ, মানে আমি ট্যালেন্টেড কথাটা পরে বলবো, ভালো মানুষ পরে বললাম, সবচেয়ে বেশি অ্যাক্টিভ একটা পরিশ্রমী মানুষ দরকার, সবচেয়ে বেশি পরিশ্রমী। বাংলাদেশ হচ্ছে 180 মিলিয়ন পিপলের দেশ, একটা গরিব জনগোষ্ঠী, যেই দেশের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি। এইরকম একটা স্বাস্থ্য ঝুঁকিতে থাকা দেশে আপনার আমাদের হেলথ সেক্টর টোটালি নেগলেক্টেড। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে একটা দল, পুতুল ছাড়া আর কিছুই না, কোনো ভূমিকা নেই তার। হ্যাঁ, মানে এত বড় একটা ঘটনা এইখানে যে ওনাকে দেখা গেল না, এটা খুবই আশ্চর্যজনক। এখন পর্যন্ত ওনার চেহারা দেখা গেল। তারপরে আবার এত বড় একটা ঘটনা ঘটলো, শিক্ষা উপদেষ্টা কি বললো বলে, মানে তিনি রাত গভীরে পরীক্ষা নিলেন। পরীক্ষাটা তো তাৎক্ষণিকভাবে এটার সিদ্ধান্ত নেওয়ার কথা। এই পরিবারে কেমন লাগতে পারে বাচ্চারা, আপা পুরো বাংলাদেশের মানে অভিভাবক এবং বাচ্চা, মানে বাংলাদেশের আমি বলবো যে আপনার মোর দেন 10 করোড় মানুষ ট্রমাটাইজড। কারণ কি, প্রতিটা পরিবারের মধ্যে যেই পরিবারের বাচ্চা আছে, যেই পরিবারে একটা বাচ্চা আছে, স্টুডেন্ট আছে, ওই পরিবারই ট্রমাটাইজড, পরিবার প্রত্যেকটা সদস্য। আপনি চিন্তা করেন, আপনার পরিবারে যে ছোট বাচ্চা থাকে, আপনি এই ঘটনায় ট্রমাটাইজড হবেন না? তাই এরকম তো প্রতিটা, আমার বাচ্চার দিকে তাকাই আর আমার মনে হয় যে এই বয়সী বাচ্চা, শত শত পরিবার আছে, হাজার লক্ষ কোটি কোটি পরিবার আছে, যেই পরিবারে এই বাচ্চাগুলোর কথা চিন্তা করে ট্রমাটাইজড। এই যে মেহরিন চৌধুরী, আমি তাকে দেখেও ট্রমাটাইজড, যে কি করে এত বড় একটা ভূমিকা তিনি রাখলেন। এবং সত্যি কথা, এবং একটা কথা না বললেই নয়, মেহরিন চৌধুরী, মানে আমার কথাটাকে আপনি ক্যাপশন হিসেবেও দিতে পারেন, মেহরিন চৌধুরী এই জিয়া পরিবার দ্বারা কতটুকু কি উনি পেয়েছেন, বা জিয়া পরিবারকে ওনাকে কতটা ওনাকে বেনিফিশিয়ারি করতে, আই ডোন্ট নো, বাট উনি জিয়া পরিবারের মুখ উজ্জ্বল করে দিয়েছেন। আমি বলবো এটা জিয়া পরিবারের জন্য অনেক গর্বের, যে মেহরিন চৌধুরী যে ভূমিকাটা রাখছেন, সত্যি কথা এটা অনেক গর্বের একটা বিষয়।
তিনি তার হাজবেন্ডকে মৃত্যুর পথযাত্রী অবস্থায় যে কথাগুলো বলে গিয়েছেন, ঠিক সেই মুহূর্তে তার নিজের বাচ্চাদেরকে ভুলে যেয়ে তিনি তার ওই বাচ্চাদের কথা বলেছেন। হুম। আচ্ছা, যেটা বলছিলাম তিনি যে চাইলে সেদিনে নিজেকে বাঁচাতে পারতেন। সেদিনেই তো উনি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে পরীক্ষার ব্যাপারে, এসএসসি পরীক্ষা। কালকে তাহলে এত বড় একটা বিক্ষোভ হতো না, আর আওয়ামী লীগের লোকজন এত সুবিধা পেত না। এক্স্যাক্টলি, 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 এক্স্যাক্টলি। তো এই শিক্ষা উপদেশটা এখানে মানে সত্যি কথা কি যে ভারতের মতো কান্ট্রিতে কিন্তু রেল উপদেষ্টা কোন একটা ঘটনায় কিন্তু পদত্যাগ করছে। আমাদের শিক্ষা উপদেষ্টা, আমাদের দেশে কোনো উপদেষ্টারা পদত্যাগ করতে চান না। এরা চেয়ারে বসলেই না এদের বিবেক বুদ্ধি লোপ পায়। চেয়ারে বসার আগে বাংলাদেশে অনেক মানুষ, এই যে আপনার যে কাউয়া কাদেরের কথা যদি বলি, তারপর যে হাসান মাহমুদ ছিলেন আওয়ামী লীগের সময়, এরা কিন্তু যখন মন্ত্রী ছিলেন না, তারা কিন্তু ওই যে কাদের সাহেব কিন্তু খুব ভালো ভালো কথা বলতেন। আওয়ামী লীগের সময় মনে করে দেখেন 2014-র আগ পর্যন্ত কাদের সাহেব কিন্তু খুব ভালো ভালো কথা বলতেন, খুব আওয়ামী ভালো লীগের কথা। সমালোচনা করতেন। কিন্তু এই কাদের সাহেব যখনই আপনার যে যোগাযোগ মন্ত্রী হইলেন, তারপর তার সুর বদলে গেল। বাংলাদেশের কালচারটা হয়ে গেছে এরকম, কেউ কোনো চেয়ারে বসলেই তার দিমাগ খারাপ হয়ে যায়।